আমরা আগে কঠিন ও তরলের তাপীয় প্রসারণ নিয়ে পড়েছি। এরপরে নিশ্চয়ই স্বাভাবিকভাবেই গ্যাসের প্রসারণ নিয়েই আমরা আজকে আলোচনা করব। কঠিন আর তরলের ক্ষেত্রে আমরা বললাম তাপীয় প্রসারণ, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা খালি বলবো শুধু গ্যাসের প্রসারণ, তাপীয় কথাটা আর বলবো না। কেন জানো যে কঠিন তরলের আকার আয়তন নির্দিষ্ট, মানে তরলের ক্ষেত্রে অবশ্য আকার নির্দিষ্ট নয়, তাপ দিলে তাদের আকারের পরিবর্তন হবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে শুধু তাপ দিলেই যে আকার বা তার আয়তনের পরিবর্তন হবে তা নয়। কেননা গ্যাসের আকার আয়তন কোনোটাই নির্দিষ্ট নয়। একটু গরম করলেই আয়তন যথেষ্ট বাড়ে কঠিন তরল অপেক্ষা। আরেকটা উপায় হচ্ছে চাপের পরিবর্তন করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কঠিন তরলের ক্ষেত্রে একটু চাপকে বাড়ালে বা কমালে সেখানে কিন্তু খুব একটা পরিবর্তন, লক্ষণীয় পরিবর্তন হয় না আয়তনে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপের একটা বিশাল প্রভাব আছে। তাই গ্যাসের ক্ষেত্রে আমরা এই চাপ, প্রেসার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কঠিন তরলের ক্ষেত্রে ছিল না। তাই আমরা শুধু প্রসারণ বললাম, কারণ এখানে তাপের ব্যাপারটাও আছে, আবার চাপের ব্যাপারটাও আছে। এই চাপটা আর অবশ্যই তোমাদের ক্লাস 10-এ এই কদিন আগেই তোমরা পড়ে এসছো। তাই একটু সংক্ষেপে বলবো, কেন তোমার প্রায় সবটাই জানা। যে জায়গাটুকু নতুন সেগুলোই বোঝাবো, আর বাকি পুরোনোগুলো আমরা খালি একটু করে সংক্ষেপে বলে যাবো। তুমি আবার তোমার এই বইতেও আছে, ফিজিক্স বইতে আগেও ছিল, সেইগুলো আবার আছে, একটু ডিটেলসে আছে। তাহলে গ্যাসের ক্ষেত্রে তাহলে চাপের যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাহলে তাপমাত্রা বাড়লে তাহলে কি কি পরিবর্তন হবে? আমরা আগে বলেছিলাম কঠিন তরলে আয়তন, কঠিনের ক্ষেত্রে আবার বলেছিলাম ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইত্যাদি। আর গ্যাসের ক্ষেত্রে তাহলে একটু পাচ্ছি চাপেরও ভূমিকা আছে। তাহলে আয়তন ভি এটা বাড়তে পারে বা কমতে পারে, কার উপর নির্ভর করে? না, এটা তাপমাত্রার উপরও নির্ভর করতে পারে, আবার চাপের উপরও নির্ভর করতে পারে। তাহলে একটা গ্যাসের পরিবর্তন, গ্যাসের আয়তনের পরিবর্তন করতে গেলে এই দুটো রাশির যে কোনো একটা পরিবর্তন করলেই হবে, বা দুটো একসঙ্গে করলেও হতে পারে। তাহলে একটা গ্যাসের আচরণ বাইরের থেকে যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে তিনটে রাশি নিয়ে ভাবতে হবে। তাহলে কি হলো? আমরা বলি এক কথায় পিভিটি সিস্টেম। পিভিটি সিস্টেম, সিস্টেম মানে হচ্ছে সংস্থা, মানে একটা গ্যাস যে নিয়েছি আর কি ওই পাত্রের মধ্যে। এই তিনটে রাশি যেহেতু পরস্পরের উপর নির্ভরশীল, তাহলে এর যে কোনো একটা পরিবর্তন করলে বাকি দুটোর পরিবর্তন হতে পারে, আবার মানে দুটো একসঙ্গে হতে পারে। আবার আমি যদি একটাকে, এর তিনটের কোনো একটাকে স্থির রাখি, তাহলে বাকি দুটো পরিবর্তন হবে। তাহলে তিনটেকে একসঙ্গে না করে যদি আমরা একটাকে স্থির রেখে বাকি দুটোর মধ্যে পরিবর্তন আমরা লক্ষ্য করি, তাহলে যেহেতু তিনটে রাশি আছে, তাহলে তিনটে রাশিকে এক একটা স্থির করবো তিনখানা, তাহলে তিন রকম পরিবর্তন হবে। আর এই তিনখানা পরিবর্তন তিন ধরনের বিজ্ঞানী নাম অনুসারে, যারা নিশ্চয়ই তোমাদের ক্লাস 10-এ ছিল, তিনটে সূত্র আমরা পাই। যদি তাপমাত্রা তুমি স্থির রাখো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে জানো নিশ্চয়ই, তাহলে থাকলো কি, এটাকে আমি স্থির রেখে দিলাম, থাকলো কি, তাহলে চাপ আর আয়তনের মধ্যে একটা সম্পর্ক মনে আছে নিশ্চয়ই। চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, তাই তো, বয়েলস ল। আবার যদি আমি চাপকে স্থির রাখি, স্থির মানে মধ্যে আছে যে চাপের কোনো পরিবর্তন হওয়ার বা করার সুযোগ দিলাম না, আমাকে এমন সিস্টেম নিতে হবে। তাহলে পরিবর্তন হবে কোনটা? নিচে বাকি দুটো, পি ভি আর টি। জানো এখান থেকে কোন সূত্র আছে? সবারই জানা, চার্লস ল।
তাই না, চার্জ লো। আবার যদি আমি আয়তনকে স্থির রাখি, তাহলে এখান থেকে নিশ্চয়ই বাকি থাকবে কি, নিশ্চয়ই থাকে ভি বাদ দিলে বাকি কি, পি আর টি। তাহলে এখান থেকে এদের পরিবর্তন কীভাবে হয়, এটা আমরা যে সূত্রের সাহায্যে জানি, তোমরাও জানো, সেটা হচ্ছে চাপের সূত্র বা বলা হয় রেনোর সূত্র। তাহলে দেখো এই তিনখানা সূত্র তোমার যথেষ্ট জানা আছে, এখানে একটু অঙ্কটুকু বেশি আছে, তাই এগুলোকে আমরা সংক্ষেপে আরেকটা বলে নেব। বয়েলস ল কখন, তাপমাত্রা স্থির থাকবে। এই বিবৃতি সবার মনে আছে নিশ্চয়ই, যে নির্দিষ্ট ভরের গ্যাসের যদি তাপমাত্রা স্থির রাখি বা তাপমাত্রাকে স্থির রেখে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাই না। তাহলে আমরা এক একটা সূত্র একটুখানি বলে নিই। তাহলে প্রথমে তাহলে আমরা বয়েলস লটাই বলি। বয়েলস ল কি বলেছিলাম, এখানে কি স্থির থাকবে, তাপমাত্রা কিন্তু স্থির, অর্থাৎ তাপমাত্রা কোনো পরিবর্তন করা যাবে না। আমি একটা পাত্রের মধ্যে গ্যাসকে নিলাম, বাইরে থেকে তাপ দেব না, এবং তারপর উপর থেকে চাপ বাড়িয়ে বা কমিয়ে এমন করব, খুব ধীরে ধীরে করব, যাতে তাপমাত্রা পরিবর্তিত হওয়ার সুযোগ না পায়। মানে এইরকম প্রক্রিয়াকে আমরা, যেহেতু তাপমাত্রা স্থির, একে আমরা এক কথায় কি বলি, বাংলায় বলে সমষ্ণ প্রক্রিয়া, বা একে আমরা বলি আইসোথার্মাল প্রসেস। তাহলে বয়েলস ল যদি বলি কি প্রক্রিয়া, একটি সমষ্ণ প্রক্রিয়া। কেন সমষ্ণ, সম উষ্ণতা, সেই অর্থে। তাহলে এই সূত্র জানো, নতুন করে বলার কিছু নেই, যে তাপমাত্রা স্থির থাকলে আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ভি প্রপোর্শনাল টু 1/p, যখন টি কনস্ট্যান্ট। এখান থেকে জানো যে সমানুপাতিকে সমান চিহ্ন দিলে একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়, তাকে যদি আমি কে বললাম ইত্যাদি, তাহলে কে বাই পি বা কোনাকুনি গুণ করলে কি আসবে, পি ভি ইকুয়াল টু কে। তাহলে বয়েলের সূত্রে, বয়েলস ল, তার গাণিতিক রূপ এটাই, পিভি কনস্ট্যান্ট। এর মানে বলছে যে তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, আয়তন বা চাপকে যে কোনো একটা পাল্টালে অন্যটাও পরিবর্তিত হবে, তবে এমন হবে যেন এই দুটো গুণফল, চাপ আর আয়তনের গুণফল যে কোনো মুহূর্তে কিন্তু মানটা একই থাকবে, ধ্রুবক। মানে আমি একটা 2 লিটার গ্যাস নিলাম, তারপর 76 সেমি চাপ দিলাম, মানে পারস্তম্ভের চাপ, তাপমাত্রা একই রেখে আমি যদি এটা এই চাপটা যদি আমি অর্ধেক করে দিই, ধরো 38 করে দিলাম, তাহলে আয়তন কত হবে, দেখো আয়তন অবশ্যই এটা অর্ধেক করেছি, মানে এটা নিশ্চয়ই দ্বিগুণ, তার মানে 2 × 4, দেখ 4 হবে। দেখো এর গুণফল আর এই গুণফল কি হবে, সমান। এর মানে এটাই, চাপ আর আয়তনের গুণফল সমান, দুটোই পরিবর্তিত হবে, কিন্তু যে কোনো মুহূর্তে গুণফলটা একই, এর মানে হচ্ছে এটাই। এবার তার মানে আমি যদি এটাকে যখন অঙ্ক আমরা করবো, এটাকে আরেকটু অন্য রূপে আমরা লিখি, কীভাবে লিখি না, একটা আগে কি ছিল পরে কি হলো, আগে কি ছিল, তাকে আমরা ওই প্রাথমিক চাপ আর আয়তন, আমরা ধরো বললাম P1, আয়তন ছিল V1, আমি চাপ বাড়িয়ে করলাম P2 বা কমিয়ে, যাই হোক, আর আয়তন তখন নিশ্চয়ই পাল্টে যাবে, এই সূত্র অনুযায়ী তাকে নাম দিলাম V2। এই সূত্র বলছে এটার গুণফল কে, এটার গুণফল কে, তাহলে কি হয়ে যাবে, তাহলে তো সমান। তার মানে এটা আমি লিখতে পারি না যে এইটাই, তার মানে এটা এটাই, P1 V1 সমান P2 V2। তাহলে তুমি যখন গাণিতিক সমস্যাগুলো করবে, তোমাকে নিশ্চয়ই এই সূত্রটাকে, বয়েলস লটাকে এইভাবে করলে, মানে এই প্রয়োগ করতে, P1 V1 মানে প্রাথমিক চাপ এবং আয়তন, আর P2 V2 মানে প্রাথমিক অন্তিম চাপ এবং আয়তন। তোমাকে নিশ্চয়ই 4খানা রাশি আছে, যে কোনো 3টা নিশ্চয়ই দেওয়া থাকবে, তোমাকে বাকিটা নিশ্চয়ই বের করে নিতে, সাধারণ সমীকরণ, বীজগণিতের জিনিসের মতো খুব একটা কঠিন কিছু নয়। এবার তাহলে এই বয়েলস লয়ের ধ্রুবক কি মনে আছে, আমি প্রথমেই বলেছি নির্দিষ্ট উষ্ণতায় বা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বা আয়তন। তাহলে নির্দিষ্ট কি রাখলাম,
তাহলে তাপমাত্রা আর ভর, তাহলে বয়ার সময়ের ধ্রুবক রাশি কোনটা? তাপমাত্রা এবং ভর। তাহলে এবারে আমরা এটা জানা ছিল তোমার মোটামুটি। এবার একটু গ্রাফিক্যাল জিনিসটা ভাবি। গ্রাফিক্যাল মানে হচ্ছে লেখচিত্রের ভাষায় বয়ার ধ্রুবক কি দাঁড়াবে। তাহলে আমরা কি পেলাম বয়ার ধ্রুবক থেকে? আমরা কি পেয়েছি মোটামুটি, যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটা আমার এক্ষুনি আমরা দেখলাম, এইটা হচ্ছে বয়ার ধ্রুবকের গাণিতিক। যদি এদিকটা চাপ বলো, এদিকটা আয়তন, মনে নিশ্চয়ই আছে, চাপ বাড়ালে আয়তন কমে, একটা বাড়ালে একটা কমে, ব্যস্তানুপাতিক, পিভি কনস্ট্যান্ট। তাহলে এইরকম সম্পর্ক, মানে এটাকে যদি এক্স অক্ষ বলো, এটাকে ওয়াই, তাহলে কি হবে? এটা এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। এইরকম সমীকরণ কি হয় আমরা প্রথম দিন বলেছিলাম, যারা ছিলেন নিশ্চয়ই শুনেছ। এইরকম যদি গুণফল ধ্রুবক হয়, একেবারে সমপরাবৃত্ত, এটা কেমন হবে না, এরকম করে, সরি, এটা এরকম করে কমে যাবে, তাই না? আস্তে আস্তে এটা, মানে এটা অসীমে গিয়ে ছেদ করবে। যাই হোক, তার মানে দেখো আয়তন বেশি ছিল, চাপ বেড়ে বেড়ে যাচ্ছে, আয়তন কমে কমে আসছে, এটাই। তাহলে বয়ারস ল এর যদি আমি পিভি, তাহলে এটা কী বলা হবে? একে বলা হবে এরকম পিভি গ্রাফ বা লেখচিত্র। আচ্ছা, আর কি হতে পারে এখান থেকে লেখচিত্র? যেমন আরও হতে পারে, তারা পিভি, আমি ওয়াই অক্ষে দিয়ে নিলাম পিভি, আর এক্স অক্ষে দিয়ে নিলাম পি, কিংবা যদি তুমি ভিও নাও, যা খুশি তোমার। আমার এই সূত্র বলছে পিভি কনস্ট্যান্ট, অর্থাৎ এটাকে যদি ওয়াই ভাবো, এদিকে ওয়াই না, তাহলে এটা ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওয়াই সমান কনস্ট্যান্ট, এটা কেমন হয় সবার জানা আছে নিশ্চয়ই, ক্লাস 10 কেন 9ও করেছো। এখানে এক্স নেই, তার মানে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা বোঝা। তাহলে এটাই আমার এক্স অক্ষ ভাবতে হবে তাহলে নিশ্চয়ই। তাহলে পিভি বনাম পি কিংবা ভি, যে কোনো একটা যদি আমি লেখচিত্রে আঁকতে বলা হবে, তাহলে কিন্তু কি বলতে হবে? যে পি অক্ষ বা ভি অক্ষের সমান্তরাল সরল। এই দুটো ছিল, তবে তোমাদের ক্লাস 10 অনেক বইতে একটা জিনিস ছিল না, সেটা একটা আছে, সেটা হচ্ছে যদি আমি এই ছবিটা বলি, একটা অন্য ঘুরিয়ে বললাম, কিরকম তার বলা হলো ভির সঙ্গে 1/p, দেখো শুধু পি না, 1/p কেমন হবে? এই লেখচিত্র কেমন হবে এগুলো কিন্তু খুব ভালো করে জানবে, কেন এগুলো ফিজিক্সে প্রচুর লাগে। তো এইটা জানার খুব সহজ উপায় আছে, আমাকে দেখতে হবে যে এক্স আর ওয়াই ধরে নিয়ে এই সমীকরণে বসিয়ে কেমন আকার, মানে সরলরেখা না বৃত্ত না অধিবৃত্ত, কার সমীকরণ। আমাদের এমনিতে অঙ্কবিতে পরের দিকে আছে, জানবে, প্রথম দিকে একটু বলেছিলাম, শুরু করেছিলাম। দেখো তাহলে এটা ভেবে না এটা এক্স, তাহলে এটাকে এক্স ভাবো, ভাবো যে মনে মনে এটা হচ্ছে এক্স, আই দেখা হচ্ছে ওয়াই, তাহলে ভি ওয়াই। তাহলে এই যে বয়ের সূত্রে তুমি বসাও তো কি হবে? তাহলে ভির জায়গায় বসাও ওয়াই। এই যে এখানে 1/p যদি এক্স হয়, তাহলে পি নিচে 1/x, তাহলে এখানে বসাও, তাহলে পি যা লিখবো 1/x, তাহলে কি হবে? এটা ইকুয়াল কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ইন্টু 1, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল কি হলো? এটা কেমন সমীকরণ, তাই না? দেখো এরকম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, প্রথম দিন বলেছিলাম একটা ক্লাস যদি আমাদের হয়েছিল যে এইরকম এক্স আর ওয়াই এর এক ঘাত সমীকরণ হলে সরলরেখা হবেই। তবে এখানে দেখো এই সিটা নেই, এই সি না, তার মানে কি বলেছিলাম মূলবিন্দুগামী হবে। দেখো এক্সের জায়গায় জুড়ে বসাও, ওয়াই জুড়ে বসাও, মূলবিন্দুগামী হবে। তাহলে পরিষ্কার, তাহলে আমরা এখান থেকে পড়ে দেখতে পাচ্ছি যুক্তি দিয়ে, এটা যেহেতু এটা সরল রেখা বোঝাচ্ছে এবং মূলবিন্দুগামী, তাহলে এটাও নিশ্চয়ই মূলবিন্দুগামী সরলরেখা। এবং তুমি যদি এখানটা পি রেখে 1/v লেখো, সেই আবার বসাবে দেখবে সেই এইরকম একটা সমীকরণ, তখন তো আসবে এক্স ইকুয়াল টু কে ওয়াই আছে। তাহলে যদি 1/p বা 1/v এর সঙ্গে ভি বা পি প্লট করো মানে হচ্ছে লেখচিত্র আঁকো, তাহলে সরলরেখা হবে। আরও এখান থেকে হয়, কোনো কোনো বইতে আছে, যেমন যদি বলা হয় তুমি লগারিদম শিখেছো ক্লাস 9-এ, যদি বলা হয় লগ, এটা হয়তো ছায়া প্রকাশনতে নেই, অন্য বইতে আছে হয়তো। ধরো লগ পির সঙ্গে যদি লগ ভি প্লট করে, মানে আমার এখান তো লগ নেই, তাহলে আমাকে লগ নিতে হবে। আমি যে সমীকরণ চাই সেটা বলে থাকলে আমাকে এই সমীকরণ থেকে বানাতে হবে। তাহলে উভয় পক্ষে লগ নিলে কি হবে? গুণ পরে লগানো যাওয়া নিশ্চয় যোগফল হয়, তাহলে এটাকে লগা দিলে কি হবে? লগ পিভি ইকুয়াল টু লগ কে, এই গুণফল যোগফল হয় না, লগের ক্ষেত্রে গুণ মানে যোগ হয়ে যায়, তাহলে লগ
কে যদি ধ্রুবক হয় তাহলে এটাও নিশ্চয়ই আরেকখানা ধ্রুবক, তাকে নাম দিলাম সি। দেখো তাহলে আমি এই দিকটা নিলাম লগ ভি, আর এ পাশটা নিলাম লগ পি। ধরো এইটা তুমি এবার ভেবে নাও মানে এদিকটা মানে এক্স, তাহলে এইটা হচ্ছে আমার এক্স, ওয়াই, এইটা ওয়াই, তাহলে কি নাম ধরো এটা দাঁড়ালো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো এটাও একটা পরিষ্কার সরলরেখা সমীকরণ। এবং এটাকে তুমি যদি আগের মতোই ওয়াইটাকে এদিকে নিয়ে আসো, এই বলেছিলাম না যে মাইনাস এক্স প্লাস সি, এই যে মাইনাস চিহ্ন আছে মানে ওই ওয়াই সমান এক্স প্লাস সি চিহ্ন তুলনা করলে এই মাইনাস মানে দাঁড়াচ্ছে, বলেছিলাম না যে সরলরেখা এমন হবে যেন স্থূলকোণ হয়। তাহলে কেমন হবে, ওই যে এই যে এই কোণটা স্থূলকোণ, মাইনাস থাকলে স্থূলকোণ হয় বলেছিলাম, আর প্লাস থাকলে সূক্ষ্মকোণ। এগুলো তোমাদের আছে অঙ্ক বইতে পরের দিকে আছে, প্রথম দিন তাও বলেছিলাম। তাহলে লগের সঙ্গে লগারিদম দিয়ে প্লট করলে এইরকম হবে। তাই ময়লা সূত্রের সম্ভাব্য লেখচিত্র এইগুলি হয়, এর বাইরে নেই, মোটামুটি সব রকম বললাম। এরপরে আমরা আসছি তাহলে তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে পেলাম বয়েলস ল, তিনটে রাশি পিভিটি, তাই না? তাহলে তাপমাত্রা স্থির, বাকি নিশ্চয়ই, তাহলে পি ভিটি একটা স্থির হয়ে গেল। এরপরে কি স্থির নেবো আমি, এরপরে নিলাম চাপ স্থির নেব। তাহলে এটাকে দেখো পি স্থির। এই যে চাপ যদি স্থির হয় মানে আমি এমন প্রক্রিয়াটা সম্পাদন করব, একটা গ্যাসকে নিলাম পাত্রের মধ্যে, এমন করলাম যেন চাপটা যেন বেড়ে না যায়। তার জন্য পদ্ধতি আলাদা আছে, তোমাকে আস্তে আস্তে করে টানতে হবে, ইত্যাদি ব্যাপার আছে। যাই হোক সেক্ষেত্রে নিশ্চয়ই চাপটা মানে পরিবর্তন হওয়া মানে হচ্ছে এক্ষেত্রে তোমাকে আয়তন বেড়ে যাবে কমে যাবে, সেক্ষেত্রে তাপমাত্রা দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। যাই হোক চাপ যদি পরিবর্তিত না হয় তা নিশ্চয়ই আয়তনের সঙ্গে তাপমাত্রাটা সম্পর্ক আসবে। চাপ স্থির থাকলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলবো সমচাপ প্রক্রিয়া, বাংলায় বলবো মানে চাপ স্থির। আর একে ইংরেজিতে বলা হয় কি, একে ইংরেজিতে বলা হয়, এগুলো আমাদের পরে লাগবে থার্মোডাইনামিক্স ক্লাস না, আইসোবারিক প্রসেস, সমচাপ প্রক্রিয়া জানা আছে তোমার নিশ্চয়ই। চাপ স্থির হলে কি হয়, চার্লস ল, তাই না? তাহলে এটা নিশ্চয়ই চার্লস ল দ্বারাই নির্ধারিত হবে। চার্লস ল, তাহলে এইটা মনে আছে তো নিশ্চয়ই যে চাপকে স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করে হ্রাসের জন্য কি হয় না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসটির আয়তনের যথাক্রমে 1/273 বাড়ে বা কমে। তোমাদের কাজ এটা ছিল মানে গ্যাস নিয়েছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আয়তন মনে করি নাম নিলাম V0, V0 মানে 0 ডিগ্রিতে আয়তন। তাহলে 1 ডিগ্রি বাড়লে তাপমাত্রা কত হবে, মানে আয়তন কত হবে? আমার এই চার্লস ল বলছে প্রতি ডিগ্রির জন্য 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 বাড়বে। তাহলে ছিল V0, বাড়লো এইটা, তাহলে হলো মোট কত? তাহলে নিশ্চয় আমার তাহলে এটা যোগ করতে হবে। এটাকে আমি নাম দিলাম, অর্থাৎ এটাকে নাম দিলাম V1। V1 মানে 1 ডিগ্রি তাপমাত্রায় কত, তাহলে কত হলো? তাহলে দেখো এখানে V0 কমন নিলে কি হবে, 1 + 1/200। তুমি 2 ডিগ্রি বাড়াও তাহলে কি হবে, এখানে নিশ্চয়ই তখন হবে এটা V2। এটা এখন কত হবে এখানে, তাহলে এই যে প্রতি ডিগ্রির জন্য 1, তাহলে 2 এর জন্য 2 বাড়বে। এইরকম করে যদি 1 2 3 4 করে করে যদি T ডিগ্রি সেলসিয়াস ধরো, যে কোনো তাপমাত্রা নাম দিলাম T ডিগ্রি, তখন যে আয়তন তা কি নাম দিলাম VT। এরকম সাফিক্স নিচের দিকে লিখতে হয় জানো, এর মানে দিতে হবে তখন এখানে তখন কি লেখা হবে নিশ্চয় 1 + এই 2 এর জায়গায় নিতে হবে T। তাহলে চার্লস লয়ের চার্লসের সূত্রের গাণিতিক রূপ তাহলে এটাই। এই যে স্মল টি, ছোট হাতের টি মানে সাধারণ যে ধরে নেওয়া হয় কনভেনশন, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। আমরা পরে জানো নিশ্চয়ই যে পরম স্কেল আছে উষ্ণতার, কেলভিন স্কেল, তখন বড় হাতের টি দিয়ে লিখব। তাহলে এইটা আমি সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এর মানে কি বুঝে নেওয়া যাক,
V0 মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, গ্যাসটার আয়তন কত ছিল। T মানে গ্যাসটার তাপমাত্রা 0 থেকে বাড়িয়ে T°C নিয়ে এসেছি। আর VT মানে এই বাড়ানোর ফলে মোট আয়তন বেড়ে কত হলো, VT। তাহলে এই সূত্রের সাহায্যে কোন তাপমাত্রা আয়তন কত হবে আমরা সহজেই পেয়ে যাবো। এবার আমরা তার যখন একটা সমীকরণ পেয়ে গেলে আবার সেই লেখচিত্র নিয়ে সেখানেও আছে। চার্লসের সূত্রের লেখচিত্র কেমন হবে? তাহলে এখানে দেখো, এখানে তো দুটো রাশি, পি তো কনস্ট্যান্ট, তাহলে আয়তন আর তাপমাত্রা, তাহলে আমরা সেলসিয়াস স্কেল নিলে এরকম লিখলাম টি, ডিগ্রি সেলসিয়াস ধরো, এটা হচ্ছে আয়তন ভি। আমরা এই ভিটিটাকে শুধু ভি লিখলাম। আচ্ছা, এটাকে এইটা এদিকটা ওয়াই, তাহলে এটা ওয়াই ধরলে কেমন হবে? ওয়াই সমান এটা গুণ করলাম V0 প্লাস টি মানে কিন্তু এক্স, তাহলে কি দাঁড়াবে? তাহলে V0 x বাই 273। V0 যদি কোনো একটা সংখ্যা তো নিশ্চয়ই, তাহলে এটা কেমন হলো? সে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, তাই না? ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, এবং এক্সের যে ঘাত, একে আমরা এটাকে তুলনা করো, কিরকম হবে? এটাকে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি। তাহলে এমটা কোনটা? এক্স এর পাশে, মানে যে V0 বাই 273, এটা প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন কেমন বলছিলাম? সরলরেখা বটে। এক্স আর ওয়াই এক ঘাত সমীকরণ মানে সরলরেখা হবেই। কেমন সরলরেখা? যেহেতু এই যে এক্স এর সহগের আগে প্লাস চিহ্ন আছে, তাহলে সরলরেখা আমি সূক্ষ্মকোণ বলেছিলাম, তার মানে এইরকম হবে। অর্থাৎ তবে এটা মানে এইরকম হবে না, এইরকম। সেটা দেখো, এটা যে সিটা কনস্ট্যান্ট, মানে সিটা পজিটিভ, সি নির্দেশ করে ওয়াই অক্ষের দিকে। তাহলে এমন সরলরেখা আঁকবো যেটা এইরকম সূক্ষ্মকোণ করবে এইদিকে, আবার একে ছেদ করবে ওপরের দিকে। তাহলে পরিষ্কার এটা একমাত্র এইরকম একটা সমীকরণ, মানে সরলরেখা। দেখো, এটা হয়ে গেল কি সূক্ষ্মকোণ। এই যে প্লাসের জন্য সূক্ষ্মকোণ, এটা প্লাস হলে উপরের দিকে ছেদ করে, এই যে ওয়াই অক্ষের দিকে ছেদ করে। তাহলে চার্লসের সূত্রে যদি আয়তনের সঙ্গে তাপমাত্রা আমরা লেখচিত্র আগে এরকম, একে আমরা বলি এরকম VT গ্রাফ। আচ্ছা, এই যে এখানটা যেখানে ছেদ করো, এটার ঠিক অর্থ কোথায়? এর অর্থ কি? এটা মানে হচ্ছে দেখো, এখানে কি আয়তন, দেখো এখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে, আয়তন কমছে কমছে কমছে। এখানে একদম এক্স অক্ষকে ছেদ করেছে, মানে ওয়াই মান 0, তার মানে এখানে আয়তন কি হলো? এখানে আয়তন 0। এই বিন্দুতে আয়তন 0 বোঝায়, কারণ এখানে এক্স অক্ষে ছেদ করেছে। তাহলে আয়তন 0 কখন হবে? আমি এই সমীকরণে যদি এটাকে 0 বসাই, তাহলে সমাধান করো। এটাকে 0 বসালে কি হবে? আমরা তাকে 0 বসাও, তাহলে কি হবে? V0 ইন্টু 1 প্লাস টি বাই 273 সমান। তাহলে ভি যদি 0 বসাই, তাহলে এখান থেকে কি পাবো? আমি এখানে 0 বসাও, তাহলে এখান থেকে তখন সমাধান করলে আসবে টি ইকুয়াল টু আসবে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা একটা এমন উষ্ণতা যে তাপমাত্রায় আয়তন 0 হয়ে যায়। নিশ্চয়ই জানো আগে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই মহাবিশ্বের যে কোনো গ্যাসের আয়তন 0 হয়। চার্লসের সূত্রের অনুযায়ী এই সর্বনিম্ন তাপমাত্রাকে বলা হবে পরম শূন্য তাপমাত্রা। যখন এর থেকে টির মান যদি আমি এর থেকে মাইনাস মানে ছোট মানে মাইনাস 74 বসাই, তাহলে এটা কিন্তু নেগেটিভ বেরোবে, আয়তন ঋণাত্মক, অবাস্তব। সুতরাং বলতে পারি এর থেকে তাপমাত্রা কম হওয়া সম্ভব নয়। এটাই বিশ্বের, এই মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা। আমরা একে বলি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য তাপমাত্রা। তাহলে এগুলো জানা ছিল। তো এখান থেকে এই যে মাইনাস 273 কথাটা এলো, তাহলে এখান থেকে আর একটা নতুন স্কেল পাওয়া যায়, যেমন একে বলা হয় বিজ্ঞানী লর্ড কেলভিনের নাম অনুসারে একে বলা হয় কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেলটা কি, বা বলা হয় উষ্ণতার পরম স্কেল। দেখো আমরা কি পেয়েছিলাম না, ভি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। আচ্ছা, আমি এটাকে একটু সরল করি, করলে কি হবে? 273
যুক্ত টি বাই 200। আচ্ছা আমি যদি এমন স্কেল কল্পনা করি, তুমি সেলসিয়াস স্কেল জেনেছো, ফারেনহাইট স্কেল জেনেছো, যদি এমন স্কেল তুমি কল্পনা করো যে এর যেটা -273 ডিগ্রি সেলসিয়াসটাই এখানে বলা হবে 0 কে, কে ফর কেলভিন, লর্ড কেলভিনের নাম বলছে। এবার এর প্রতি 1 ডিগ্রি বাড়া যায়, এ বলছে এটাকে আমি এই 1 ডিগ্রি করে বাড়ানো, মানে প্রতি ডিগ্রি ব্যবধানটা সেলসিয়াসের যা কেলভিন, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 কেলভিন একই। এখানে ডিগ্রি চিহ্ন কেউ দেবে না, শুধু কে লিখতে হবে। তাহলে তাহলে 1 করে বাড়বে, এরও 1 বাড়বে, তাহলে বেড়ে বেড়ে যখন এটা 0 হবে, তাহলে এটা কত হবে? তাহলে দেখো কত বাড়বে এখান থেকে, নিশ্চয়ই এর সঙ্গে 273 যোগ করলে 0 হয়, তাহলে এর সঙ্গে যোগ করো 273 কত হবে, তো এটা হবে নিশ্চয়ই 273 কে। এবার জলের স্ফুটনাঙ্ক কত হবে? 100 ডিগ্রি, তাহলে এর সঙ্গে আরো 100, তাহলে এর সঙ্গে আরো 100 কত হবে? তাহলে এটা 373, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 হবে, 273 কেলভিন, আর 100 ডিগ্রি মানে 337। তাহলে দেখো তুমি দেখো এর সঙ্গে ফারাক কত হচ্ছে, সবসময় ফারাকটা ঠিক 273-এর একটা পার্থক্য আছে সেলসিয়াস সঙ্গে কেলভিন। তাই আমরা বলতে পারি কোনো তাপমাত্রা যদি সেলসিয়াস স্কেলে হয় টি ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে যদি আমি এটাকে ক্যাপিটাল টি নাম দিই, পরিষ্কার এর সঙ্গে 273 যোগ করলেই এইটা হচ্ছে। তাহলে বলতে পারি এরকম, তাহলে টি সমান বলবো স্মল টি যুক্ত 273, আর তখন এটা কী হবে? তখন এটা কেলভিন। সোজা কথা, সেলসিয়াসকে কেলভিন করতে গেলে 273 যোগ করে নিতে হবে। ক্লাস 10-এ এরকম অঙ্ক অনেক করেছো। তাহলে এই যে স্কেল পেলাম, এটি হচ্ছে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল। তাহলে আমি এই সমীকরণটা দেখো, এই যে এখানে লিখে দিলাম, তাহলে এখানে বসিয়ে নেই এটাকে, তাহলে কী হবে? V0, তাহলে এইটা মানেই তো কেলভিন স্কেল হয়ে যাবে। তাহলে এখানে লিখলে এরকম লিখলাম টি বাই বড় হাতের টি মানে কেলভিন স্কেল, তাহলে এটা হচ্ছে ভি, এটাকে তখন নাম দিলাম, এটাকে নাম এরকম দিলাম VT, যেহেতু কেলভিন স্কেল হয়ে গেছে নামটা একটু বদলে নিলাম। আচ্ছা আমি তো এরকম দুখানা তাপমাত্রা আলাদা আলাদা নেই, একটাকে নাম দিলাম বললাম নাম দিলাম V1, আর একটা দিলাম V2। তাহলে V1 সমান তাহলে কী হবে? V0 ইন্টু, তাহলে টির জায়গায় একটা T1 হবে বাই 273। আর একটা তাপমাত্রা যদি T2 ধরে নেই, তাহলে তখন তাহলে এখানে T2 বাই 200। এটাকে 1 নম্বর সমীকরণ, একে 2 নম্বর সমীকরণ। 1 নম্বরকে 2 নম্বর ভাগ করলে কি হয় মনে হচ্ছে? 1 নম্বর ভাজিত 2 নম্বর ভাগ করলে কি হবে? দেখো পরিষ্কার হবে, বাম দিকটা হবে V1 বাই V2, এদিকে তো 273 V0 কেটে যাবে, হবে কত? T1 বাই T2। আমরা এটাকে একটু সাজিয়ে লিখি এরকম, যেন নিচে কোনো বদলানো যায়। V1 বাই T1 হবে তাহলে V2 বাই T2। আচ্ছা এর মানে কি? সমীকরণ দেখাও। এর মানে হচ্ছে দেখো, T1 মানে একটা প্রাথমিক উষ্ণতা, আর T2 মানে অন্তিম উষ্ণতা, V1 মানে তাদের আয়তনগুলো। এর মানে হচ্ছে দেখো, মানে আমি যদি আর একখানা তাপমাত্রা নিতাম তাহলে কি লিখতাম? তখন আয়তনটাকে V3 হলে এরকম লিখতো না। তার মানে কি আয়তন আর তাপমাত্রা মানে পরম উষ্ণতা অবশ্যই ছিল, মনে রাখতে হবে। এদের ভাগফল ধ্রুবক, অর্থাৎ এদের এদের ভাগফলটা কনস্ট্যান্ট। তাই এখান থেকে আমি সিদ্ধান্ত আসতে পারি, এক কথা লিখতে পারি এরকম, V/T ইকুয়াল টু কনস্ট্যান্ট। এর মানে এটা জানাল, আমরা বয়স ধরতে পেয়েছিলাম পিভি কনস্ট্যান্ট, তাই না? আমরা আগে পেয়েছিলাম পিভি ইকুয়াল টু কে, আর এখানে তাহলে গুণ কোথায় কী পাবো? পরিষ্কার দেখো, গুণ করলে কোনাগুনি ভি ইকুয়াল টু কে টি। তাহলে এখানে কিন্তু তাপমাত্রা স্থির কনস্ট্যান্ট, তাই না? আর কনস্ট্যান্ট, আর এখানে ছিল কি চাপ। দেখো চার্লস লোকে যদি আমি কেলভিন স্কেলে বলি, এটা একটা সিম্পল একটা সহজ সমীকরণ চলে যাবে, ওই
এরকম সেই আগের মতো সেই এরকম সমীকরণ আর জটিল দাঁড়ানো না, সহজ সমীকরণ। ভি সমান কেটি, যখন এই সমীকরণ পেয়ে গেলাম তাহলে এর লেখচিত্র আঁকারও আর অসুবিধা আর কথা না। কেলভিন স্কেলে চার্লস ল, লেখচিত্র আঁকো, পড়েছো তোমরা। এই দিকটা তাপমাত্রা, ক্যাপিটাল টি মানে কিন্তু কেলভিন স্কেল বুঝতে হবে। আর এটা হচ্ছে আয়ত। পরিষ্কার এটাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওয়াই সমান এম এক্স, এখানে কোনো সি নেই, দেখুন হচ্ছে না, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এখানে কোনো সি নেই, তার মানে এটা নিশ্চয়ই জানো, নিশ্চয়ই এক্স আর ওয়াই ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকলে মূল বিন্দুগামী হবে। বাস, তাহলে এটা হচ্ছে ডি সমান কেটি বা এম লিখতে পারি, ডি প্রসারণ টিও বলতে পারি, তাই না? এখান থেকে আমরা বলতে পারি না যে ভিটা টি এর সমানুপাতিক, তা কনস্ট্যান্ট যেহেতু আছে এখান থেকে তো এটা উল্টে এটা লেখা যায়। তাহলে চার্লস লকে কেলভিন স্কেলে আঁকলে এরকম হবে, তাই না? এবার তুমি এটাকে ঘুরিয়ে ফিরে কেউ যদি 1/t দিয়ে লেখে তখন আবার উল্টো হবে, তখন আমাদের সমপরাবৃত্ত হয়ে যাবে, তারা যেরকম শিখিয়েছিলাম সেরকম করলে হয়। তাহলে চার্লস ল আমরা জানবো। এবার আর কি আছে, তিনখানা স্থির থাকতে হবে, দুখানা হয়ে গেছে, আর একখানা স্থির থাকতে বাকি আছে। টি হয়ে গেছে, পি হয়ে গেছে, এবার ভিটাকে কনস্ট্যান্ট রাখবো, মানে আয়তন স্থির থাকবে। এইরকম হলে একে আমরা কি বলবো, সম আয়তন প্রক্রিয়া, কি আয়তন কনস্ট্যান্ট। একে ইংরেজিতে নাম আছে, একে বলা হয় আইসোকোরিক প্রসেস। সম আয়তন প্রক্রিয়া মানে আয়তন সবসময় একই থাকে। তাহলে আয়তন যদি একই থাকে তাহলে বাকিগুলো থাকলো কি, নিশ্চয়ই চাপ আর তাপমাত্রা। একেই জানো এখান থেকে, তাহলে এখান থেকে পি আর টির মধ্যে একটা সম্পর্ক আসবে। আর জানো একে বলা হয় বিজ্ঞানী রেনো নাম অনুসারে একে বলা হয় রেনোর সূত্র বা চাপের সূত্র। রেনো একটু খটোমটো বানান কিন্তু উচ্চারণটা অন্য, মানে রেনো ফ্রান্সের বিজ্ঞানী, তাদের নাম টামগুলো এরকম হয় উচ্চারণ, মানে এটা বাংলায় লিখলে এরকম লেখা হয় অ্যাকচুয়ালি রেনো চন্দ্রবিন্দু, ফ্রান্সের সব নামগুলো এরকম হয় রেনো। তাহলে রেনোস ল বা একে চাপের সূত্র বলি। তখন এটা মনে আছে নিশ্চয়ই, এর বিবৃতি পুরো একদম চার্লসের সূত্রের মতোই, খালি সেখানে চাপ ছিল, এখানে তার জায়গায় কি হবে, রিপ্লেস হবে, খালি আয়তন বলতে হবে, তাই না? সেখানে বললাম চাপকে স্থির রেখে, এখানে বলবো আয়তন স্থির রেখে। এবার চাপের পরিবর্তন প্রতি 1 ডিগ্রির জন্য ওই 1/73 করে বাড়বে কমবে। এবং আমরা আর এটাকে নতুন করে বলা কিছু নেই, এটা একদম চার্লসের লয়ের যা পদ্ধতি, যেরকম চিন্তা ভাবনা একই। তাহলে এখানেও শেষে পাবো আমরা এরকম পিটি ইকুয়াল টু P0 × 1 প্লাস T/200। এবং এখানেও যেহেতু একই রকম সমীকরণ, তাহলে এখানে খালি আয়তনের জায়গায় চাপ, তাহলে এখানে নিশ্চয়ই ওই এই একই রকম হবে নিশ্চয়ই, এটা নিশ্চয়ই মাইনাস। আবার এটাকে যদি আগের মতোই যদি কেলভিন স্কেলে করি তখন কি হবে, নিশ্চয়ই হবে P = KT। তাহলে এটাকে আমি যদি মানে কেলভিন স্কেলে করি তাহলে এটা মূল বিন্দুকে আমি সরল নিলাম, তখন তাহলে এটা একটু কিরকম হবে, তাহলে এরকম হয়, তাই না? পরিষ্কার হয়ে আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা লক্ষ্যচিত্রগুলো আঁক। এবার মনে আছে নিশ্চয়ই এই তিনটেকে সূত্রকে একসঙ্গে যখন, তাহলে আমরা তিনটেকে একটাকে স্থির রাখলাম, কিন্তু এমন তো হতে পারে যে কোনো কিছু স্থির নেই, সবই পরিবর্তন হচ্ছে, তখন আমরা কোন সূত্র প্রয়োগ করি, মনে আছে নিশ্চয়ই গ্যাসের সমন্বয় সূত্র, PVT, তিনটায় কোনটা স্থির নয়। তাহলে সেখানে আমরা কি করি, V=1/P, এটা আছে বয়েলস ল, তখন তাপমাত্রা স্থির। আবার V=T মানে কেলভিন স্কেল, এটা কখন, এটা হচ্ছে যখন চাপ স্থির, মানে হচ্ছে চার্লস ল। তাহলে এই দুটোকে যদি আমি একসঙ্গে ভেদের যে উপপাদ্যের নিয়ম, যৌগিক ভেদের যে উপপাদ্য অনুযায়ী কি বলবো আমরা, যে এটা এদের গুণফল সমানুপাতিক না, তাহলে আমরা বলি V=T/P, যখন কোনো কিছু আর স্থির থাকবে না, তাহলে এটা সমানুপাতিকে সমান চিহ্ন দিয়ে আমরা কনস্ট্যান্ট গুণ করতে হয়, KT/P। এখান থেকে কোনাকুনি গুণ করলে কি হবে, PV = 50।
তাই না? সমন্বয় সূত্র এখান থেকে আমরা বলতে পারি টি ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে এটা যেহেতু তার মানে কি টি আর ভি এর গুণফল বাই তাপমাত্রার ভাগফল কনস্ট্যান্ট। তার মানে যদি আমি ভিন্ন ভিন্ন তাপমাত্রা আয়তন চাপ নিই তাহলে কেমন লিখবো? একটা নিলাম P1 V1 বাই T1, আর একটা লিখলাম P2 V2 বাই T2। এদের যেহেতু এরা কনস্ট্যান্ট এই জিনিসটা, তাহলে এটা সমানের, তাহলে সমন্বয় সূত্রকে অঙ্কের ভাষায় লিখলে আমাকে ইয়ে করতে হবে, তাই না? আবার এটাকে যদি এখান থেকে আমরা একটা গ্যাসের একটা বিশেষ অবস্থাকে যদি আমি চিহ্নিত করি, তাকে আমরা কি করি? তাই কে এর মান কার উপর নির্ভর করে? কে এর মান নির্ভর করে শুধুমাত্র গ্যাসের ভরের উপর। যদি আমি 1 মোল গ্যাস নিই, জানো নিশ্চয়ই 1 মোল গ্যাস নিলে তখন আমরা এই কেটাকে আমরা আর অক্ষর দিয়ে লিখি কে এর জায়গায়, আর তখন এর কেমন দাঁড়াবে? পিভি ইকুয়াল টু আর টি। যদি এর মোল নেই তখন নিশ্চয়ই এটাকে হবে, এটা তাহলে 1 মোলের জন্য। যদি এর মোল নেই তাহলে পিভি ইকুয়াল হবে এন গুণ হবে এন আর। মনে আছে নিশ্চয়ই? একে বলা হয় গ্যাসের অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ বলে। এই সমীকরণ যে সকল গ্যাস মেনে চলে তাকে বলা হয় আদর্শ গ্যাস, চার্লস বয়েল ল একসঙ্গে মেনে চলছে। আর যারা মানে না তাকে বলে বাস্তব গ্যাস। জানো যে বাস্তবে কিন্তু সমস্ত গ্যাস সমস্ত তাপমাত্রায়, সকল তাপমাত্রায় এই সকল সূত্র মেনে চলে না। উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে এরা এই সূত্র মেনে চলে, না হলে কিন্তু মানে না। কেননা বাস্তবের সঙ্গে আদর্শ গ্যাসের যে পার্থক্য আছে সেটা ওই গ্যাসের বৈতত্ত্ব বলে পরের দিকে আছে, আমরা জানবো। তোমাদের ক্লাস 10 ওখানে অংশ ছিল, এটা এই চ্যাপ্টারে বলার নয়, পরে বলবো আমরা। তাহলে আমরা এই সমীকরণ এখানে পেয়ে গেলাম। তোমরা তাহলে এবার এগুলো অঙ্কটঙ্ক করে ফেলবে, আগে তো ছিল, জানা আছে অনেকটাই। খালি খেয়াল করবে ক্যাপিটাল টি স্মল টি যেন না গুলিয়ে না যায়, এদের একক সিজিএস এসআই যেন না গুলিয়ে যায়, ঠিকঠাক করে করতে হবে। না পারলে তো আমরা আছি, করে করার চেষ্টা করবে, বহু উদাহরণ করা আছে এখানকার। আর একটা জিনিস বাকি একটু বলে নেই, যে এখানে ওই যে গ্যাসের যে তাপমাত্রা বাড়ালে কি হবে, মানে তাপীয় প্রসারণ প্রসঙ্গ যদি বলি, তাহলে আমরা এখানে তো নিশ্চয়ই গ্যাস মানে এখানে নিশ্চয়ই দৈর্ঘ্য প্রস্থ বা ক্ষেত্রফল পাওয়া যাবে না, এখানে শুধু আয়তন। তবে তরলের মতো এখানে আপাত প্রসারণ কথাটা বলবো না। কেন? তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হয়? পাত্রের আকারও বাড়ে, আয়তন বাড়ে, তরলও বাড়ে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখা যায় গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনায় বহুগুণ বেশি বাড়ে। অর্থাৎ এখানে পাত্রের আয়তনকে আমরা নগণ্য ধরে নেই বেড়ে যাওয়াটাকে। তাই আমরা এখানে আপাত প্রসারণের কথাটা গ্যাসের ক্ষেত্রে আমরা বলি না, শুধু খালি একটা প্রসারণই বুঝি। মানে এখানে সোজা কথা পাত্রের আয়তন প্রসারণটাকে আমরা নগণ্য ধরি, গ্রাহ্য করি। তাহলে গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তবে এখানে বরং দেখলাম গ্যাসের ক্ষেত্রে চাপের ভূমিকা আছে, যেটা তরল বা কঠিনের ক্ষেত্রে ছিল না। এই জন্য এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটো আছে, মানে দু ধরনের প্রসারণ গুণাঙ্ক হয় অ্যাকচুয়ালি। আয়তন প্রসারণ গুণাঙ্ক দু ধরনের না, মানে প্রসারণ গুণাঙ্ক দু ধরনের আছে। একটাকে আমরা বলবো গামা পি, নাম তো গামা পি। এই গামা পি মানে হচ্ছে এই পিটা কনস্ট্যান্ট, চাপকে যদি আমি স্থির দেখি, কনস্ট্যান্ট রাখি, তাহলে তার নিশ্চয়ই প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য কী হবে? আয়তনে পরিবর্তন হবে। এই যে ভি তো বললাম যে V2 মাইনাস V1, এই যে বাই V1 T2 বাই T1। তবে বিভিন্ন তাপমাত্রায় এই গ্যাসের প্রসারণ ভিন্ন হয়। তাই আমরা একটা সংখ্যা দেওয়ার সময় একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরি, মানে শুরুটা করি কী করি না, আমরা স্টার্ট করি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে। সেই জন্য এটাকে 0 লিখলাম, আর এটাকে তখন যে কোনো আয়তন ভি লিখলাম। তাহলে এখানে যদি 0 হয় তাহলে T মাইনাস 0, তাহলে এখানে 1 2 না লিখে শুধু T লিখলেই হবে, তাই না? 0 তো লেখা দরকার, T মাইনাস 0 মানে T তো হবে। আর এখানে শুধু লিখলাম V0। এটা মানে কি? প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি থেকে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য, 0 ডিগ্রি থেকে সেলসিয়াস তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য যে আয়তন বৃদ্ধি পায় গ্যাসের, তাই না? তাকে তখন এটাকে আমরা বলছি গামা পি। দেখো আয়তন বাড়লো, পিটা কনস্ট্যান্ট বলি, তাহলে পিটা পরিবর্তন নেই আয়তন। একে বলা কি? একে বলা হচ্ছে চাপ গুণাঙ্ক। সরি, এটাকে আয়তন যদি হচ্ছে একে বলা হচ্ছে আয়তন
এবার যদি আমি আয়তনকে স্থির রাখি তাহলে নিশ্চয়ই চাপের পরিবর্তন হবে, তখন দেখো এই কোনো সংখ্যা নিশ্চয়ই আসবে। এই যে গামা ভি বলবো তখন কেমন হবে, এটা এই যে পি মাইনাস পি জিরো বাই পি জিরো টি, তাই না? প্রতি ডিগ্রিতে বৃদ্ধির জন্য তাপমাত্রা 0 ডিগ্রি থেকে প্রতি 1 ডিগ্রিতে যে আয়তন যে চাপের যে প্রসারণ ঘটে, মানে চাপের প্রসারণ মানে চাপের যে বৃদ্ধি ঘটে, একে বলা হবে কি চাপ গুণাঙ্ক। কেন চাপের যে পরিবর্তন হয়, দেখো এটাকে গুণটুন করলে যদি গুণ করি কেমন হবে, এটা তো আগে আমরা দেখেছি, এটাকে কোনাকুনি গুণটুন করে সাজিয়ে কেমন হবে, দেখো এরকম হবে না, ভি ইকুয়াল টু হবে ভি জিরো ইন্টু 1 প্লাস গামা পি টি। আচ্ছা এটা আমরা আছে আগে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে এরকম করছিলাম না, কিছু ছিল না, ভি ইকুয়াল টু এরকম একটা ছিল, ভি 1 ছিল, আমি এটা 0 নিলাম, তাহলে 1 প্লাস এরকম ছিল না শুরু টি, এবং এখানে ছিল। এবং এটাকে যদি আমরা শিখলাম যে ওই যে চার্লসের ল দিয়ে ভাবি, তাহলে এখানে কী হবে, কী ছিল টি বাই 273 ছিল, দেখুন আমরা জানলাম। তাহলে তুলনা করলে কী মনে হয়, দেখো তুলনা এইটা নিশ্চয়ই হবে নিশ্চয়ই, তাহলে গামা পি হবে 1/273। ঠিক একইভাবেও দেখো এখানেও তুমি তুলনা করো, পি মানে কী হবে, পি জিরো ইন্টু 1 প্লাস গামা ভি টি। এটা আবার চাপের সূত্র থেকে আমরা কি পেয়েছি, মানে রেনল্ডস সূত্র থেকে 1 প্লাস এই একই, তাহলে তুলনা করলে কী হবে, তাহলে গামা ভি মান তো একই হবে। তাহলে আমরা কি পেলাম, হ্যাঁ, অর্থাৎ গামা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে গামা ভি, তাই না, এই যে গামা ভি, তাহলে গামা ভি আর গামা পি চাপ গুণাঙ্ক আর আয়তন গুণাঙ্ক, এরা নিউমেরিক্যালি এদের মান সমান। তাহলে গামা ভি গামা পি এদের প্রত্যেকটা মান কিন্তু একের, যদি একক দিয়ে লেখো এটা হবে পার ডিগ্রি সেলসিয়াস, এতে -1 লেখা হয়। এটা যে সমান হয়, এটা এখান থেকেও দেখছি, এটা আরও অন্য প্রমাণও আছে, পরের দিকে আছে, গ্যাসের চাপটা পরের দিকে আছে, আমরা আরেকবারও করবো, অন্যভাবে করবো। যাই হোক, তাহলে এই চাপের মোটামুটি নতুন খুব বেশি কিছু নেই, এই চাপ গুণাঙ্ক আয়তন গুণাঙ্কের ধারণা ছাড়া আর সবই পুরোনো জিনিস, নতুন করে বেশি ডিটেলসে বললাম না। ভালো করে বইটা পড়ো, অঙ্কগুলো দেখো, বুঝে কনসেপ্টগুলো নেওয়ার চেষ্টা করো। ক্লাস 10-এ হয়তো জিনিস অনেকটা ভাষা জ্ঞান কারো ছিল, অতটা ভাবোনি, কিন্তু এবার এখানে একটু আরও ডিটেলসে ভাবতে হবে, দেখবে আরও অনেক নতুন জিনিস তোমার মানে একটু অন্য কোনো ধারণা তোমার ক্লিয়ার হবে। তোমরা অনেকেই রেসপন্স ভালো করছো না, অনেকে কোনো রেসপন্স পাচ্ছি না, জানি না মানে তোমরা ফলো করছো কিনা বুঝতে পারছি না। তোমরা কিন্তু কাইন্ডলি এবার একটুখানি রেসপন্স করো, লিখবে, একটু ইন্টারাকশান করো, অঙ্কটাগুলো দেখাও কী ব্যাপারটা, বা দুজন অবশ্য করছো। তাহলে কঠিন, তরল, আয়তন এই 3টে প্রসারণ সম্পর্কে বলা হলো। আশা করি এবার তোমরা যা যা অঙ্ক আছে, এখানে অনেক অঙ্ক হয়, তো এবার আশা করছি তোমার কাছ থেকে বেশি বেশি ইন্টারাকশান বা রেসপন্স আশা করি। তাহলে আজকে এই পর্যন্তই।